ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান। এখানে এক দাগে দেখো বলা আছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে আছে নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ একটি ন্যাপথ্যালিন বলের গন্ধ। দ্বিতীয় নম্বরে আছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান নাকি ভর সংখ্যা সমান। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ ভর সংখ্যা সমান। 3 নম্বরে বলা আছে ভরবেগের মাত্রীয় সংকেত হলো mlt, mlt2, ml2t নাকি ঘ নম্বরে আছে mlt-1। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ। পরের কোয়েশ্চেনটিতে আছে জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের ঘনত্ব, জলের সান্দ্রতা, জলের তাপ পরিবাহিতা নাকি জলের পৃষ্ঠটান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ জলের পৃষ্ঠটান। পরের কোয়েশ্চেনটিতে আছে শক্তির মাত্রীয় সংকেত হলো, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ঘ, অর্থাৎ ml-2t-2। পরবর্তী কোয়েশ্চেনটিতে আছে কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো, এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ n/m। এক দাগের 7 নম্বরে আছে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান গ, অর্থাৎ NO2। পরেরটিতে আছে একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান নাকি গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খ, অর্থাৎ স্থিতিশক্তি সর্বাধিক। 2 দাগে বলা আছে শূন্য স্থান পূরণ করো। এখানে আমরা সরাসরি অপশানগুলি থেকে উত্তরটি বসিয়ে নিয়েছি। 2 দাগে দেখো বলা আছে শূন্য স্থান পূরণ করো। এখানে শূন্য স্থানে আমরা সরাসরি উত্তরটি বসিয়ে ফেলেছি। প্রথম কোয়েশ্চেনটিতে আছে বিস্তৃত দশা, কঠিন ও বিস্তার মাধ্যমে তরল এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ হলো, অ্যান্সার হবে নদীর ঘোলা জল। পরেরটিতে আছে জলের সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে, অ্যান্সার হবে কম হয়। তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো, এখানে উত্তরটি হবে জুল পার সেকেন্ড বা ওয়াট। 3 দাগে বলা আছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা তা নিরূপণ করো। এখানে প্রথমটিতে আছে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক। পরেরটিতে আছে একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার। এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক নয়। তার কারণ হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করার অর্থ হলো ব্যাসের সমান সরণ, অর্থাৎ 2r সেন্টিমিটার সরণ। 3 নম্বরে আছে 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ। এই স্টেটমেন্টটি একেবারেই কারেক্ট। এখানে দেখো আমরা কারণটি দিয়েছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কোনো পরমাণুর ভর হাইড্রোজেনের সাথে তুলনা করা হয় এবং সেই ভরকে ইউ এককে প্রকাশ করা হয়। পরেরটিতে আছে ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই উত্তরটি একেবারেই সঠিক। পরেরটিতে আছে যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH ইজ গ্রেটার দেন 7। এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক, তাই আমরা এখানে সত্য লিখেছি। পরেরটিতে আছে অর্থাৎ 6 নম্বরে আছে কার্য একটি ভেক্টর রাশি, এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক নয়, তাই আমরা এখানে মিথ্যা লিখেছি। 4 দাগে বলা আছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে আছে এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত। এর উত্তরটি হবে এসআই এককে 1 মোল পরিমাণ
কার্বন ডাইঅক্সাইডের ভর 44 ইন্টু 10⁻³ কেজি। 4 দাগের দ্বিতীয় নম্বরে বলা আছে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? এখানে উত্তর হবে রবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। 3 নম্বর স্টেটমেন্টে বলা আছে একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। এর উত্তর হবে একটি অ্যাসিড লবণের সংকেত NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। 5 দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। এখানে উত্তরে আছে 1 গ্রাম পার লিটার সমান হচ্ছে 1 কেজি পার মিটার কিউব। এখানে দেখো অর্থাৎ এসআই এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মান 0.0898 কেজি পার মিটার কিউব হবে। পরেরটিতে আছে একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই মৌলটির পরমাণুতে প্রোটন আছে, আমরা 184কে 2 দিয়ে ডিভাইড করলে 92 পেয়ে যাব। পরমাণুর নিউট্রন সংখ্যা মানে কি? পরমাণুর ভর সংখ্যা মাইনাস পরমাণুর প্রোটন সংখ্যা, অর্থাৎ এতে নিউট্রন আছে 235 থেকে 92টি বাদ দিয়ে দিলে 143টি বেঁচে থাকবে নিউট্রন সংখ্যা। পরেরটিতে আছে একটি 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ যার আণবিক ওজন 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। উত্তরটি হবে গ্লুকোজের আণবিক ওজন 180 অর্থাৎ 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম গ্লুকোজ। তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ এটি বলা যায়। অতএব 1 গ্রাম গ্লুকোজ সমান 1/180 মোল গ্লুকোজ। অতএব 18 গ্রাম গ্লুকোজ সমান 1 ইন্টু 18/180 মোল গ্লুকোজ সমান হবে 0.1 গ্লুকোজ। অতএব ওই দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। 5 দাগের 4 নম্বর কোয়েশ্চেনটিতে আছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিস্ফোরক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। এর উত্তর হবে বিকারক বেরিয়াম ক্লোরাইড দ্রবণ বিকারক হিসাবে ব্যবহার করতে হবে। লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, অর্থাৎ BaSO4। সমীকরণটি আছে দেখো, একদিকে লঘু সালফিউরিক অ্যাসিড এবং তারপরে কি আছে যে অধক্ষেপটি আছে অর্থাৎ BaCl2 সমান হবে BaSO4 প্লাস 2HCl। লঘু হাইড্রোক্লোরিকের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে কোনো অধক্ষেপ পড়ে না। পরের কোয়েশ্চেনটিতে আছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত করা হলে Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নে বিজারিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির, তাই জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। পরের কোয়েশ্চেনটিতে আছে কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2m/e²। এখানে দেখো আমরা উত্তরটি সরাসরি দিয়ে ফেলেছি। ধরা যাক এখানে তোমরা এই সমীকরণটি অর্থাৎ এই উত্তরটি খাতায় লিখে নিতে পারো, এটি আমরা বিস্তারিতভাবে ডিসকাস করলাম না। 5 দাগের 7 নম্বর কোয়েশ্চেনটিতে আছে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়। এর উত্তর হবে 100 বা তার বেশি পাতলা কাগজগুলিকে 2 আঙ্গুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় মেপে নিয়ে তা থেকে গড় বেধ নির্ণয় করতে হবে। গড় বেধকে পাতার সংখ্যা অর্থাৎ
n দিয়ে ভাগ করলে একটি পাতার বেদ পাওয়া যাবে, অর্থাৎ একটি পাতার বেদ সমান গড় বেদ বাই পাতা সংখ্যা। 5 দাগের 8 নম্বর কোয়েশ্চেনটিতে আছে আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী সিদ্ধান্তে উপনীত হন। এর উত্তরটি হবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতকগুলি সিদ্ধান্তে উপনীত হন। প্রথমটি হবে, যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য, অর্থাৎ পরমাণু নিরেট নয়। পরেরটিতে আছে 20,000-এর মধ্যে একটি কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে। এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণু সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। 5 দাগের 9 নম্বর কোয়েশ্চেনটিতে আছে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো। এর উত্তরটি হবে গতিশক্তি হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগ স্কোয়ার সমান হবে হাফ ইন্টু 1 স্কোয়ার সমান 0.5 জুল। 6 দাগে বলা আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে বলা আছে একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো। এর উত্তর হিসাবে আমরা দিয়েছি, দেখো, প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটিতে আমরা বলতে পারি যে 100/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্তিম বেগ ভি সমান 0, মন্দন এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় আমাদের জানা নেই, আমরা জানি ইউ সমান ভি সমান ইউ মাইনাস এটি, বা অবশেষে টি অর্থাৎ সময় হিসাবে আমরা পাবো 16.2/3, অর্থাৎ ট্রেনটির থামতে 16.2/3 সেকেন্ড সময় লাগবে। 6 দাগের দ্বিতীয় প্রশ্নটিতে আছে একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে পি সমান 31। যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? এর উত্তরটি আছে, প্রশ্নে দেওয়া আছে 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস আছে 0.031, তাহলে প্রশ্নানুসারে 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত 100 গ্রাম জৈব যৌগে। 1 গ্রাম ফসফরাস উপস্থিত 100/0.031 গ্রাম জৈব যৌগে, তাহলে 31 গ্রাম ফসফরাস উপস্থিত সমান হবে এখানে দেখো 1 লক্ষ গ্রাম জৈব যৌগে। তাহলে প্রশ্নানুযায়ী ফসফরাসের আণবিক ভর 31 হলে মৌলটির মোলার ভর হবে 1 লক্ষ গ্রাম পার মোল এবং যৌগটির একটি অণুর আয়তন হবে, উত্তর হবে 3.71 × 10⁻⁻23 লিটার। 6 দাগের তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম ও ক্যাপিটাল এম। বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। এর উত্তর হবে প্রদত্ত হালকা বস্তুর ভর স্মল এম, প্রদত্ত ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম। ধরি দুটি বস্তুর ভরবেগ হবে ক্যাপিটাল পি, অতএব হালকা বস্তুর গতিশক্তি E1 সমান P/2m। অতএব ভারী বস্তুর গতিশক্তি E2 সমান P/2m। হালকা বস্তুর গতিশক্তি ইস্টু ভারী বস্তুর গতিশক্তি সমান হবে P/2m ইস্টু P/2m। প্রথমটিতে হবে স্মল এম, পরেরটিতে হচ্ছে ক্যাপিটাল এম। অতএব 1/স্মল এম ইস্টু 1/ক্যাপিটাল এম সমান বলা যায় ক্যাপিটাল এম ইস্টু স্মল এম উভয়কে ক্যাপিটাল এম স্মল এম দ্বারা গুণ করে, যেহেতু ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন স্মল এম তাই E1 ইজ গ্রেটার দেন E2, অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি।
পরের কোয়েশ্চেনটিতে আছে নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও। প্রথমটি আছে অভিকর্ষ বল কাজ করছে, পরেরটিতে আছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, এবং লাস্টটি আছে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। প্রথম কোয়েশ্চেনটির উত্তর হলো একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। দ্বিতীয়টির উত্তর হবে একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। এবং লাস্ট হচ্ছে এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে আনুভূমিক তলে হেঁটে গেলে এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও সুটকেসের স্মরণ সম্পূর্ণ পরস্পর লম্ব। সো স্টুডেন্টস, আশা করি তোমরা তোমাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তরটি পেয়ে গেছো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।